সো টেকনিক্যাল দাও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো একটা সাবস্টেশন কী হয়, সাবস্টেশনের মধ্যে কী কী ইকুইপমেন্ট থাকে, সাবস্টেশন কত প্রকার হয়। তো সাবস্টেশনের উপর তোমাদের একটা ওভারভিউ ভিডিও দেবো। তো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিলং করো তো তোমরা এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে। তো সাবস্টেশন বেসিক্যালি একটা অংশ অথবা পার্ট হয় যেটা পাওয়ার জেনারেশন স্টেশন থেকে শুরু করে পাওয়ার ট্রান্সমিশন এবং পাওয়ার ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা দেখতে পারি। তো সাবস্টেশন কিন্তু অনেক ধরনের হয়, ঠিক আছে। তো সাবস্টেশন প্রচুর ধরনের হয়। মেনলি সাবস্টেশন ইনডোর টাইপ হয়, আউটডোর টাইপ হয়, এবং এখন নতুন এসেছে GIS মানে গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন এবং আন্ডারগ্রাউন্ড সাবস্টেশনও হয়। এছাড়া অন্যান্য টাইপ সাবস্টেশন আছে, যেমন স্টেপ আপ সাবস্টেশন, স্টেপ ডাউন সাবস্টেশন, পাওয়ার ফ্যাক্টর কানেকশন সাবস্টেশন, এছাড়া ট্রান্সফর্মার সাবস্টেশন। তো অনেক ধরনের সাবস্টেশন আছে। তারপরে কনভার্টিং সাবস্টেশন মানে যেখানে এসি কারেন্ট আসছে যেটাকে আমরা ডিসিতে কনভার্ট করছি। তো এরকম অনেক সাবস্টেশন হয়। তো ইন্টারভিউতে কিন্তু অনেক সময় কোশ্চেন করে যে আমরা স্টেপ আপ সাবস্টেশন আমরা কোথায় দেখতে পাই। তো এটার অ্যান্সার একটাই হবে, তো এটার অ্যান্সার কিন্তু হবে পাওয়ার জেনারেটিং স্টেশন। তো পাওয়ার জেনারেটিং স্টেশনে কিন্তু একমাত্র আমরা স্টেপ আপ সাবস্টেশন অথবা স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করি। আমরা জানি যখন আমরা একটা পাওয়ার জেনারেট করি একটা টারবাইন অথবা সিঙ্ক্রোনাস জেনারেটরের সাহায্যে, সেখান থেকে কিন্তু আমাদের পাওয়ার 6.6 কেভি থেকে 15 কেভি অবধি আমরা জেনারেট করতে পারি। এর উপরে কিন্তু আমরা ভোল্টেজটা জেনারেট করতে পারি না। তো ভোল্টেজটাকে স্টেপ আপ করার জন্য 220 কেভি অথবা 400 কেভি অথবা 765 কেভি অথবা এরও উপরে হাই ভোল্টেজ স্টেপ আপ করার জন্য কিন্তু আমাদের স্টেপ আপ ট্রান্সফর্মার লাগে। তো অলওয়েজ কিন্তু স্টেপ আপ ট্রান্সফর্মার অথবা স্টেপ আপ সাবস্টেশন কিন্তু একমাত্র জেনারেটিং স্টেশনেই আমরা দেখতে পাই, এছাড়া কিন্তু কোথাও আমরা দেখতে পাই না। আর যত সাবস্টেশন আছে সব কিন্তু স্টেপ ডাউন সাবস্টেশন হয়। তো আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি তোমাদের একটা আউটডোর সাবস্টেশন দেখাবো। এটা বেসিক্যালি একটা ট্রান্সফর্মার বেস সাবস্টেশন অথবা স্টেপ ডাউন সাবস্টেশন বলতে পারো। তো তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম সাবস্টেশনের উপর। তো আমাদের মেন টপিকে চলে আসি। তো সাবস্টেশনের মধ্যে আমরা কী কী ইকুইপমেন্ট আমরা দেখতে পারি। তো প্রথমে দেখে নাও যে ছবিটা দেখাচ্ছি, এটা হলো একটা 132 কেভি বাই 33/25 কেভি স্টেপ ডাউন ট্রান্সফর্মার সাবস্টেশন। তো এখানে 25 কেভি কেন দেওয়া হয়েছে এটাও তোমাদের কোশ্চেন আসা উচিত। তো এর অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। 25 কেভি এখানে বেসিক্যালি ট্রাকশান পারপোজ দেওয়া হয়েছে। ট্রাকশান বলতে রেলের যে 25 কেভি ওভারহেড ওয়্যার আছে তার জন্য এখানে কিন্তু একটা 25 কেভি দুটো ট্রান্সফর্মার দেওয়া হয়েছে। বাকি 33 কেভি কিন্তু যেটা ডিস্ট্রিবিউশন পারপোজ তার জন্য কিন্তু এখানে 132-এর ডাইরেক্ট 33 কেভি ট্রান্সফর্মার এখানে রাখা হয়েছে। তো এখানটা দেখে নাও, এটা হলো পুরো সাবস্টেশনের ছবি, ঠিক আছে। তো সাবস্টেশনের মধ্যে কিন্তু আমরা মেনলি যেটা দেখতে পারি সেটা হলো ট্রান্সফর্মার। এছাড়া অন্যান্য যেসব ইকুইপমেন্ট আছে সেগুলো আস্তে আস্তে আসবো। তো সবার প্রথমে যে ইকুইপমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো সাসপেনশন টাইপ ইনসুলেটর। তো এগুলোকে বলা হয় সাসপেনশন টাইপ ইনসুলেটর। তো ইনসুলেটরের গায়ে দেখতে পাচ্ছ অনেক ডিস্ক লাগানো আছে। এই ডিস্কগুলো বেসিক্যালি গ্লাসের তৈরি আছে, ঠিক আছে। তো গ্লাসের তৈরি। তো ডিস্কের মেটেরিয়াল অনেক কিছু হতে পারে, গ্লাস হতে পারে, পোর্সিলিন হতে পারে, এছাড়া কোয়ার্টাজ হতে পারে, ঠিক আছে। তো অনেক রকম মেটেরিয়াল হতে পারে। এখানে যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটা বেসিক্যালি গ্লাস মেটেরিয়াল ইউজ করা হয়েছে, যেটা ধুলো লেগে তোমাদের একটু অন্য টাইপের লাগতে পারে, কিন্তু এটা কিন্তু বেসিক্যালি গ্লাস আছে। ইনসুলেটরও কিন্তু অনেক প্রকার হয়, যেমন তোমাদের সাসপেনশন টাইপ ইনসুলেটর এখানে দেখতে পাচ্ছ, এটা সাসপেনশন টাইপ ইনসুলেটর। এছাড়া আছে টেনশন টাইপ ইনসুলেটর, এছাড়া আছে শ্যাকেল টাইপ ইনসুলেটর, পিন টাইপ ইনসুলেটর। তো অনেক রকম ইনসুলেটর আছে, এগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো এরপরে যে ছবিটা আছে এটা একটা পিন টাইপ ইনসুলেটর। তো এটার কিন্তু রেটিং আপ টু 33 কেভি অবধি এটা ইউজ করা যায়, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 33 কেভিতে ডাইরেক্ট ইউজ করা হয়নি, এটা কিন্তু আরও কম ভোল্টেজে এখানে ইউজ করা হয়েছে। এটা বেসিক্যালি এটা 11 কেভির লাইনের সাথে কিন্তু এই ইনসুলেটরটা ইউজ করা হয়েছে। তো এছাড়া আরও দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা আর্থিন পারপোজ, এটা আর্থিন ওয়্যার আছে। তো আর্থিন পারপোজ কিন্তু এখানে পিন টাইপ ইনসুলেটর ইউজ করা হয়েছে। তো এরপরে মেন যে ইকুইপমেন্ট অথবা যে মেন মেটেরিয়াল আসে সেটা হলো কন্ডাক্টর। তো কন্ডাক্টর কিন্তু অনেক রকম ইউজ হয়। বেসিক্যালি আমরা ACSR অথবা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, স্টিল রেইনফোর্স জাতীয় যে মেটেরিয়াল আসে সেটাই কিন্তু আমরা মেনলি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইউজ করি। তো যেটা আমাদের ওভারহেড ট্রান্সমিশনে মেনলি আমরা ইউজ করি সেটা আনইনসুলেটেড ACSR কন্ডাক্টরই আমরা কিন্তু ইউজ করি। তো ACSR-এর কিন্তু অনেক রকম ভাগ আছে, যেমন ACSR-এ তোমরা দেখতে পারবে, যেমন ওখানে অ্যান্ট দেখতে পারবে, অ্যান্ট মানে হলো পিঁপড়ে, ঠিক আছে। তো অ্যান্ট দেখতে পারবে, জেব্রা দেখতে পারবে, পাইথন দেখতে পারবে,
এছাড়া তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে, প্যান্থার দেখতে পারবে। তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি প্যান্থারের ছবি, এসিএসআর প্যান্থার। তো অনেক রকম ভাগ আছে, অনেক রকম টাইপ আছে এসিএসআরের, যেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো এরপরে যে মেন ইকুইপমেন্টটা সেটা হলো আইসোলেটার। তো আইসোলেটার বেসিক্যালি একটা মেকানিক্যাল সুইচ হয়। একটা বাড়িতে তোমরা যেমন দেখো যে নর্মাল যে সুইচ হয়, ঠিক এখানেও কিন্তু সেম সুইচ ব্যবহার করা হয়, কিন্তু সুইচের সাইজটা অনেক বড় হয়ে যায়, কারণ এখানে আমরা হাই ভোল্টেজের কাজ করছি। তো আইসোলেটার কিছুই না, জাস্ট ইজ এ সুইচ, ঠিক আছে, মেকানিক্যাল সুইচ, আর কিচ্ছু না। তো আইসোলেটারের কাজটা বলে দিই। আইসোলেটার বেসিক্যালি একটা সার্কিটকে ক্লোজ এবং ওপেন করতে সাহায্য করে। তো আইসোলেটার কিন্তু এখান থেকে ইন্টারভিউতে কোশ্চেন আসে, আইসোলেটার আমরা অনলোডে ইউজ করতে পারি অথবা অফলোডে ইউজ করতে পারি। তো মাথায় রাখবে আইসোলেটার অলওয়েজ অফলোডে ইউজ করা হয়, মানে আগে আমাদের সার্কিট ব্রেকারকে ক্লোজ করতে হবে, দেন আমাদের অফলোড হয়েছে কিনা সেটা নিশ্চিন্ত হওয়ার পরেই কিন্তু আমরা আইসোলেটার অন করতে পারবো। তো আইসোলেটার কিন্তু অলওয়েজ অফলোডে অন করা হয়। অনলোডে যদি আমরা আইসোলেটার অন করি, এর যে কন্ট্যাক্ট আছে, ঠিক আছে, এখানে একটা কন্ট্যাক্ট আছে, দুটো কন্ট্যাক্ট কিন্তু এত পরিমাণ এখানে কারেন্ট এবং আই স্কোয়ার আর লসের কারণে কিন্তু দুটো কন্ট্যাক্ট গলে যাবে। তো কখনোই কিন্তু আমরা আইসোলেটার অনলোডে ইউজ করি না। তো এরপরে যে মেন ইকুইপমেন্টটা আছে সেটা হলো, এখানটাও দেখতে পাচ্ছ, এটা হলো একটা সার্কিট ব্রেকার। তো এর ভালো ছবিটা দেখে নাও। তো এটা হলো SF6 অথবা সালফার হেক্সাফ্লুরাইড গ্যাস সার্কিট ব্রেকার। তো সার্কিট ব্রেকার কিন্তু খুবই একটা মানে ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট, একটা সাবস্টেশন এবং জেনারেটিং স্টেশন, এবং তোমাদের যেসব বাড়িতে অ্যাপ্লায়েন্সের ইউজ করা MCB সেটাও কিন্তু এক প্রকার সার্কিট ব্রেকার। তো সার্কিট ব্রেকারও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট। তো এটা SF6 সার্কিট ব্রেকার, 132 kV হাই ভোল্টেজ সাইড সার্কিট ব্রেকার। তো এর স্পেসিফিকেশান হলো এটা হাই স্পিড সার্কিট ব্রেকার, ঠিক আছে, খুবই মিলি সেকেন্ডে কিন্তু এটা ফল্ট কারেন্ট ডিটেক্ট করলে কিন্তু এটা অপারেট হয়ে যায়। এরপরে যেটা হলো একটা মেন ইকুইপমেন্ট, মানে সবথেকে দামি ইকুইপমেন্ট একটা সাবস্টেশন হয়, সেটা হলো ট্রান্সফর্মার, ঠিক আছে। তো এখান থেকেও কোশ্চেন আসে কিন্তু ইন্টারভিউতে, যে একটা সাবস্টেশনের সবথেকে দামি ইকুইপমেন্টের নাম বল। তো সেই ইকুইপমেন্টটা হবে অলওয়েজ ট্রান্সফর্মার। তো এটা একটা 50 MV এর ট্রান্সফর্মার আছে। তো এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার, 132/33 kV। তো হাই ভোল্টেজে 132 আমরা দেবো এবং লো ভোল্টেজ সাইডে আমরা 33 kV পাবো। তো এই বড় বড় বুশিং দেখতে পাচ্ছ, এগুলো দেখতেই পাচ্ছ RYB মার্কিং করা আছে, এই বুশিং বলা হয়, লম্বা লম্বা এগুলোকে বুশিং বলা হয়। এখান থেকে 132 ঢুকেছে, আর এখানে দেখো ছোটো বুশিং দেখতে পাচ্ছ, এখান থেকে 33 kV আউটগোয়িং ওয়্যার বেরিয়ে গেছে, যেটা মেইন বাসে চলে গেছে। তো বাসবারটা আমার বলা হয়নি, আমি ভুলে গেছিলাম। তো বাসবার কিছুই না, বাসবার হলো একটা জাংশন বলতে পারো, যেখান থেকে প্রচুর কন্ডাক্টর বেরোয়, মানে ইনকামিং কন্ডাক্টর আসে এবং আউটগোয়িং কন্ডাক্টর চলে যায়। তো বেসিক্যালি ওটা একটা মোটা রডের হয়, হলো কন্ডাক্টরও হয় অনেক সময়। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা সিটি আছে, সিটি মানে কারেন্ট ট্রান্সফর্মার। তো কারেন্ট ট্রান্সফর্মার এখানে ইউজ করা হয় মেজারিং কারেন্ট। তো আমরা ডাইরেক্ট অ্যামিটারের সাহায্যে এত হাজার হাজার অ্যাম্পিয়ার কারেন্ট আমরা মেজার করতে পারি না, তার জন্য সিটির প্রয়োজন হয়। তো সিটির সেই কারেন্টটাকে স্টেপ ডাউন করে দেন ওখানে একটা মাল্টিপ্লাই ফ্যাক্টর থাকে, সেটাকে ওরা কিন্তু মেজার করে দেয় যে কত অ্যাম্পিয়ার আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। তো সিটির কাজ শুধু কারেন্ট মেজার করা না, এখানে সিটির কাজ কিন্তু প্রোটেকশান পারপোসও ইউজ করা হয়। সিটি কিন্তু এখানে অনেক কোরে ইউজ করা হয়। কোর বলতে এখানে কিন্তু 2 কোর, 3 কোর, 4 কোর, 6 কোরের একটা সিটি হয়। তো বেসিক্যালি যদি একটা করে সিটি হয় তাহলে ওটা কিন্তু মেজারিং পারপোজে ইউজ করা হচ্ছে, এবং মাল্টি কোর হলে সেটা কিন্তু মেজারিং প্লাস প্রোটেকশন পারপোজ ইউজ করা হচ্ছে। যদি সিটির মধ্যে দিয়ে ফল্ট কারেন্ট যায়, সেই ফল্ট কারেন্টটা কিন্তু ডিটেক্ট করে রিলেকে পাঠিয়ে দেয়, এবং রিলে সেই কারেন্টটা ডিটেক্ট করে কিন্তু সার্কিট ব্রেকারকে পাঠিয়ে সার্কিটটাকে ওপেন করে দেয়। তো এটা গেল সিটি। দেন এখানে এসছে পিটি। তো পিটির কাজও একই জিনিস, ঠিক আছে, সিটি যা কাজ করে পিটিও সেম কাজ করে। পিটিও কিন্তু মাল্টি কোর সিঙ্গেল কোরের হয়। পিটিও কিন্তু ভোল্টেজ মেজারিং এবং প্রোটেকশন পারপোজ আমরা ইউজ করি। পিটির ফুল ফর্ম হলো পোটেনশিয়াল ট্রান্সফরমার। তো এখানে আরও দেখতে পারবে, এখানে আরও সিটি পিটি আছে, এগুলো অনেক পুরনো দিনের সিটি, ঠিক আছে। এর উপরে হ্যালোজেন মতো লাইট আছে। তো এগুলো 1950-এর সিটি, ঠিক আছে, এগুলো এখন আর ইউজ করা হয় না, 1950-এর আগের সিটি এগুলো। এগুলো অনেক পুরনো পিটি আছে, এগুলো কিন্তু ইউজ করা এখন আর হয় না। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ আরও লাইটিং অ্যারেস্টার আছে। এখানে দেখতেই পাচ্ছ লাইটিং অ্যারেস্টারগুলো কিন্তু ডাইরেক্ট এখানে যে কন্ডাক্টার মেটেরিয়াল আছে সেটা কিন্তু ডাইরেক্ট গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। তো এরপরে আরও একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে আছে ক্যাপাসিটার ব্যাংক।
তো অনেক সাবস্টেশন এটা থাকে না, তো যদি সাবস্টেশনে ক্যাপাসিটার ব্যাংক দেখতে পাও তাহলে সেই সাবস্টেশনটাকে তোমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ সাবস্টেশনও বলতে পারো। তো তোমরা অবশ্যই জানো যে ক্যাপাসিটার ইউজ করা হয় ফর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্যই বেসিক্যালি ক্যাপাসিটার ব্যাংক আমরা ইউজ করি, এছাড়া এখানে অন্যান্য কোনো পারপাসে আমরা ইউজ করি না, অনলি ফর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ। তো এরপরে যে মেইন ইকুইপমেন্ট সেটা হলো রিলে। তো রিলে কিন্তু প্রচুর দামি জিনিস হয়, একটা রিলে কিন্তু 10 লাখ থেকে শুরু করে 10 কোটি টাকা অবধি হতে পারে। এমনকি প্রচুর দামি দামি রিলেও আছে যেগুলোর দাম কিন্তু একটা রিলে, একটা ছোটো রিলের দামও কিন্তু 50 কোটি টাকা। তো রিলে কিন্তু অলওয়েজ সাবস্টেশনের যে বিল্ডিং সেখানেই থাকে, রিলে কিন্তু বাইরে রাখা হয় না, কারণ এগুলো প্রচুর দামি এবং ছোটো ছোটো জিনিস হয়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ মাইক্রো প্রসেসর বেস এগুলো রিলে। তো বেসিক্যালি এখনকার দিনে যেসব সাবস্টেশন নতুন আপগ্রেড হচ্ছে বা নতুন হচ্ছে সেখানে কিন্তু সব মাইক্রো প্রসেসর বেস রিলে ইউজ করি। তো এটা হলো মাইক্রো প্রসেসর বেস রিলের অ্যানাউন্সিয়েটর। তো অ্যানাউন্সিয়েটরের কাজ হলো যদি কোনো ফল্ট আসে তখন কিন্তু এখানে যেই ফল্টটা আসবে, পার্টিকুলার যেই ফল্টটা আসবে সেটা কিন্তু এখানটায় টি করে বাজা শুরু করবে। ধরো এখানটা একটা আর্থ ফল্ট দেখা গেল, তো আর্থ ফল্ট এখানটায় লেখা আছে, তো আর্থ ফল্টের এখানটায় কিন্তু লাল আলোটা হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে এখানে কিন্তু একটা স্পিকার আছে, স্পিকারে কিন্তু টি করে আওয়াজ শুরু হবে। তো এখান থেকে কিন্তু তোমরা টেস্টও করতে পারো অথবা এখান থেকে ফল্টটাকে অ্যাকসেপ্ট অথবা রিসেট করতে পারো। তো এগুলো কিন্তু ওই সাবস্টেশনের মধ্যেই করতে পারো। তো এটা হলো একটা সুইচ গিয়ার প্যানেল। তো এখান থেকে তোমরা সাবস্টেশনের মধ্যে যত ইকুইপমেন্ট আছে, যত কিছু আছে সব কিন্তু তোমরা এখান থেকে রিমোট কন্ট্রোল মাধ্যমে তোমরা সব কিছু অপারেট করতে পারো। তো বেসিক্যালি এরপরে আছে যেটা মেন বলা যেতে পারে, ঠিক আছে, জায়গার সাবস্টেশনের হার্ট মানে হৃদয় বলতে কিন্তু ব্যাটারিকে বোঝানো হয়। তো ব্যাটারিকে কেন একটা সাবস্টেশনের হার্ট বলা হচ্ছে, এর কারণ হলো ধরো একটা সাবস্টেশনে কোনোরকম ফল্ট হলো অথবা প্রচুর লাইটিং পড়ে পুরো সিস্টেমের কারেন্ট চলে গেলো, ঠিক আছে, কোনো ইনকামিং কারেন্ট আসছে না। তো সাবস্টেশনের মধ্যে তো অনেক দামি দামি জিনিস আছে, ঠিক আছে, তো সেগুলোকে তো প্রোটেক্ট করার দরকার আছে। তো প্রোটেক্ট কে করবে? রিলে করবে। তো রিলেকে তো আমাদের সাপ্লাই দিতে হবে, রিলেকে যদি আমরা সাপ্লাই না দিই তো ধরো একটা লাইটিং পড়লো ট্রান্সফর্মার উড়ে গেল। তো তার জন্য আমাদের কিন্তু রিলেগুলোকে সবসময় চালু রাখার জন্য আমাদের এক্সট্রা কিন্তু সেকেন্ডারি আমাদের পাওয়ার সাপ্লাই দরকার, যেটা কিন্তু আমাদের ব্যাটারি ব্যাংক দেয়। তো এখানে ব্যাটারি ব্যাংক কিন্তু 220 ভোল্টেজ আমাদের ভোল্টেজ দেয় এবং আমাদের কারেন্টটা কিন্তু অনেক বেশি দেয়, কারণ এখানে প্যারালাল আর সিরিজ কানেকশান কিন্তু করা থাকে। তো ব্যাটারিগুলো দেখে নাও এরকম টাইপের ব্যাটারি হয়, এগুলো কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি হয়, ঠিক আছে, লেড অ্যাসিড ব্যাটারি মেড ইন ইন্ডিয়া 2010-এ তৈরি হয়েছে এবং এক্সাইড কোম্পানির ব্যাটারি। এছাড়া অক্সিলারি ইকুইপমেন্ট থাকে সাবস্টেশনে, প্রচুর অক্সিলারি ইকুইপমেন্ট থাকে, যেমন এখানে একটা আর্থিং ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ। আর্থিং ট্রান্সফর্মার কেন বলছে দেখো, এখানে এইচটি সাইড মানে হাই টেনশন সাইডে এখানে ঢুকেছে, দেখতে পাচ্ছ 3 ফেজ ঢুকেছে এবং লো টেনশন সাইডে ডাইরেক্ট আর্থিং করে দেওয়া হয়েছে, দেখো ডাইরেক্ট গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। তো তার জন্য একে আর্থিং ট্রান্সফর্মার বলা হয়। আর্থিং ট্রান্সফর্মার অনেক কাজ আছে যেগুলো তোমাদের অন্য একদিন বলবো, ঠিক আছে। তো এছাড়া অন্যান্য আরও অনেক ট্রান্সফর্মার থাকে, যেমন পুরো সাবস্টেশনের যে সিস্টেমটা চলে, ভেতরে যে লাইট ফ্যান এসি চলে, তার জন্য একটা অক্সিলারি ট্রান্সফর্মার রাখা হয় যেটা 33 কেভি থেকে 415 ভোল্ট ডাউন করে দেয়, স্টেপ ডাউন করে দেয়, যার মাধ্যমে কিন্তু পুরো সাবস্টেশনের পাওয়ারটা চলে। তো এছাড়া অন্যান্য অনেক অক্সিলারি ইকুইপমেন্ট থাকে, যেমন অ্যামমিটার, ভোল্টমিটার এবং মেজারিং পারপোজ অন্যান্য ইকুইপমেন্টও কিন্তু একটা সাবস্টেশনে থাকে। তো আমি আশা করব তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে গেছে একটা আউটডোর সাবস্টেশনে কী কী থাকে এবং কেমন দেখতে হয় এবং প্রতিটা ইকুইপমেন্টের কাজ কী, কেন রাখি আমরা, হয়তো তোমাদের একটা ভালো ধারণা হয়ে গেছে, আমি এটা আশা করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো এই ভিডিওটাতে একটা লাইক করবে এবং তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।